রাত তখন 10টা ছুঁই ছুঁই। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম এক আঙুলে মুছে নেয় নিলয়। পুরো শরীর ঘামে ভিজে উঠলেও থেমে যাওয়ার নাম নেই তার। ক্লান্তহীনভাবে কোদাল দিয়ে মাটি সরাতে ব্যস্ত সে। মাটি সরানোর কোদালের প্রতিটা কপি যেন নিজের বুকের বাঁ পাশটায় গিয়ে ঠেকছে তার। নীরব থাকলেও ভয়ঙ্কর রক্তিম হয়ে আছে তার চোখজোড়া। বিপ্লব ও তার লোকদের সবাই আত্মগোপনে তাকার ফলে এ দুয়েক দিন নীরবতায় ঘিরেছিল পুরো তালুকদার বাড়ি। আজও এত লোকের উপস্থিতি থাকা সত্ত্বেও সেই নীরবতা বিরাজমান। নিলয়ের সাথে আসা লোকেরাও একপাশে দাঁড়িয়ে আছে নীরব হয়ে। দাঁড়িয়ে আছে রুশানের পাঠানো পুলিশ সদস্যরাও। আজ 2-3 দিন অতিবাহিত হলেও অনেকটাই নরম হয়ে গেছে মাটি। অর্ধেকটা খুঁড়ে কোদালটা একপাশে ছুঁড়ে ফেলে নিলয়। কারণ এখন কোদাল ব্যবহার করলে লাশের অর্থাৎ অবনীর গায়ে লাগতে পারে তা। কাজেই এবার নিজের হাত ব্যবহার করে উপরের দিকে ছুঁড়ে মারছে মাটি। তার একার পক্ষে কাজটা কঠিন হলেও অন্যদেরকে এই কাজে হস্তক্ষেপ করার ব্যাপারে আগেই নিষেধ করে দিয়েছে সে। মাটির নিচ থেকে সে একাই বের করবে তার অবনীকে। এর মাঝেই পরপর কয়েকটা গাড়ি এসে প্রবেশ করে তালুকদার বাড়ির ভেতরে। গাড়িগুলো দেখতে না পেলেও শব্দ অনুসরণ করে কারো কারো দৃষ্টি যায় সেদিকে। কিন্তু বাড়ির আয়তন অনেক বড় এবং সেই স্থানটা অনেকটাই আড়ালে হওয়ায় আগত গাড়িগুলো নজরে এলো না তাদের। কাজেই সতর্ক হয়ে যায় নিলয়ের সাথে আসা লোকগুলো। সতর্ক দৃষ্টিতে খানিকটা সময় তাকাতেই লক্ষ্য করে রাজ। রুশানকে সাথে নিয়ে দ্রুত পায়ে এই দিকটায় এগিয়ে আসছে সে। মুহূর্তেই পুনরায় স্বাভাবিক হয়ে নিজেদের তীক্ষ্ণ দৃষ্টি নত করে নেয় লোকগুলো। স্বাভাবিকভাবেই এগিয়ে আসছে রাজ। নিলয়ের খবর পেতেই তার ঘাঁটিতে সংক্ষিপ্তভাবে সকল আলোচনার সমাপ্তি টেনে ছুটে আসে এখানে। কারণ এমন জটিল একটা মুহূর্ত, তার উপর নিলয়ের জেদ সম্পর্কে অজানা নয় তার। সেই স্থানটায় গিয়ে দাঁড়ায় রাজ ও রুশান। নিলয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেও কোনো ভ্রুক্ষেপ নেই তার। উম্মাদের মতো মাটি সরাতে ব্যস্ত সে। পরিবেশ খানিকটা শীতল হলেও ঘামে ভিজে উঠছে তার শরীর। সেই তার ক্রোধ ও আঘাতে জর্জরিত সেই বড় বড় শ্বাস যেন স্পষ্ট কানে আসছে রাজের। কখনো প্রেম ভালোবাসায় গা না ভাসানো ছেলেটাই হুট করে মারাত্মকভাবে নিজের মন জায়গা করে বসেছিল একটা মেয়েকে। অথচ আজ সে এমন অবস্থার মুখোমুখি। হয়তো নিলয়ের এমন মুহূর্তটার অনুভব করার সাধ্য নেই কারোরই। রাজেরও নেই তা। দু হাতে মাটি নিয়ে উপর দিকে ছুঁড়ে মারছে নিলয়। মাটিতে মাখামাখি তার হাত পা। চোখে ভাসছে সেই প্রাণবন্ত স্মৃতিগুলো। রুশানের বিয়ের পরদিন ভোরে যখন তার সাথে দেখা করে নিলয় কাকভেজা হয়ে গোপনে তালুকদার বাড়িতে প্রবেশ করেছিল। হুট করে সামনে পড়েছিল অবনী। এক মুহূর্তের জন্য থমকে যায় নিলয়। এ বুঝি সকল পরিকল্পনায় ব্যর্থ হয়ে গেল। কিন্তু না, এটা অবনী। দেখেই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে। হুট করে ভেসে আসে ইব্রাহিম তালুকদারের কণ্ঠস্বর। শুনেই অবনীকে নিয়ে আড়ালে চলে যায় নিলয়। দুজনই দরজার আড়ালে একে অপরের মুখোমুখি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল দুজন একসাথে চুরি করে এখন ধরা পড়ার দ্বার প্রান্তে। কিন্তু সে যাত্রায় তাকে বাঁচিয়ে দিয়েছিল অবনী। অতঃপর নিলয়ের দিকে লক্ষ্য করে দেখে ভিজা চুলগুলো লেপ্টে আছে কপালের সাথে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। আশেপাশে মুছে দেওয়ার মতো কিছু খুঁজে না পেয়ে নিজের ওড়নার এক অংশ হাতে তুলে নেয় অবনী। নিজের মানুষের মতো অধিকার খাটিয়ে বলল মাথা নিচু করতে। অতঃপর নিজের ওড়না দিয়ে নিলয়ের চুলগুলো মুছে দিচ্ছিল পরম যত্নে। সেদিনই হয়েছিল চূড়ান্ত অনুভূতির সূচনা। যে স্মৃতিগুলো চোখে ভাসতেই নিলয়ের বুক চিনচিন করে উঠেছে আজ। এই তো কাজ প্রায় শেষের পথে। হয়তো এখনই মাটির ভেতর থেকে বেরিয়ে আসবে অবনীর অর্ধপচা শরীরটা। ভাবতেই বুকের ভেতরটা ধুকধুক শব্দটা বেরিয়ে চলেছে নিলয়ের। মুহূর্তেই হাতের সাথে আটকালো কিছু একটা। হালকা থেমে যায় নিলয়। অতঃপর তাড়াহুড়ো করে আঁচড়ে কাটার মতো মাটি সরিয়ে নেয় নিলয়। বেরিয়ে আসে মাটিতে মাখামাখি হয়ে থাকা অবনীর মুখখানা। উপরে দাঁড়িয়ে থাকা নিবিড় মুহূর্তেই চোখ বুজে দৃষ্টি সরিয়ে নেয় অন্যদিকে। স্তব্ধ হয়ে তাকায় একে অপরের দিকে। কিন্তু থেমে যায়নি নিলয়। মাটি সরিয়ে নেয় আরো কিছুটা। মুহূর্তেই ছুটে আসা তীব্র পচা গন্ধে নাক চেপে ধরে উপস্থিত সকলেই। কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি নিলয়। অবনীর অর্ধপচা শরীরটা মাটি থেকে বের করে নেয় পুরোপুরি। যার দিকে দৃষ্টি নিক্ষেপ করে খানিকটা সময় স্থির রইল সে। পরপর শ্বাসে আচমকাই শরীরটা চেপে ধরে নিজের সাথে।
চোখ বেয়ে অঝরে গড়িয়ে পড়ছে জল, সেই সাথে নীরব কান্নায় বারবার ঝাঁকি দিয়ে উঠছে তার পুরো শরীর। এভাবেই খানিকটা সময় অতিবাহিত হলে নিজের ব্লেজার ও জুতো খুলে প্যান্ট খানিকটা উপরে তুলে নেয় রাজ। একই কাজ করে রুশানো। অতঃপর দুজন মিলে জোরপূর্বক নিলয়কে বের করে নেয় সেই গর্ত থেকে। সেই সাথে অবনীকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ সদস্যরা। সময়টা যেন একটা ঘোরের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে নিলয়ের। তাকে সান্ত্বনা স্বরূপ ধরে আছে রাজ ও রুশান। আজ অবনীর লাশটা প্যাকেট করে তোলা হচ্ছে গাড়িতে, অতঃপর নিয়ে যাওয়া হচ্ছে তাকে। অশ্রুশক্তি নয়নে সেদিকে চেয়ে রইল নিলয়। বুকের ভেতরটা আজ খা খা করছে খুব। তার এই তীব্র নীরবতার ভাষায় একটা কথা যেন খুব করে বলতে ইচ্ছা হচ্ছে। আমাবস্যার ন্যায় তীব্র অন্ধকারে আচ্ছন্ন ছিল আমার মনাকাশ। হঠাৎ করে সে আকাশে একটি চাঁদের উদয় হলো, এক মুহূর্তের জন্য আলোকিত করে তুলেছিল সমগ্র আকাশটা। অতঃপর পুনরায় আমাকে তীব্র অন্ধকারে ডুবিয়ে দিয়ে আজ সেই চাঁদটি হারিয়ে গেছে চিরতরে। রাত তখন প্রায় 2টা ছুঁই ছুঁই। নিলয়কে সামলে নিয়ে তার সাথে নিবিড় ও তুষারকে রেখে একটার পর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাজ। সেখানে পৌঁছাতে ঘড়ির কাঁটা এখন 2টার কাছাকাছি। যদিও রাজের গন্তব্য ছিল অন্য কোথাও, সেখান থেকে আকাশের কাছে যাওয়ার কথা ছিল তার। কিন্তু নিলয় ও অবনীর এমন মুহূর্তেই সাক্ষী হয়ে আরোহীর কথা ভাবতেই বুকটা চিনচিন করছিল সে। মাকে হারানোর পর থেকে সময়টা ভালো যাচ্ছে না মেয়েটারও। চারদিক থেকে ঘিরে আছে তীব্র বিষাদ। কোন দিকে ছুটবে রাজ? এই মুহূর্তে কার পাশে থাকা উচিত তার? বন্ধু না প্রিয়তমা? কোথাও কেউ ভালো নেই। নিজের অবাধ্য মন সব দিকেই ছুটিয়ে নিয়ে যাচ্ছে তাকে, আবার স্মরণ করিয়ে দিচ্ছে নিজের দায়িত্বের কথাও। যত দ্রুত সম্ভব এই অধ্যায়ের সমাপ্তি টানা প্রয়োজন, নয়তো এই রক্তারক্তি বন্ধ হবে না কখনোই। রক্তচোষা জোকের ন্যায় বিপ্লবের রক্তের নেশা কখনোই শেষ হবে না। বাড়িতে প্রবেশ করে দেখতে পায় সকলেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তাদেরকে আর ডাকেনি রাজ। রুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। দেখতে পায় ফরিদ আন্টি ঘুমু ঘুমু চোখে এগিয়ে আসছে রাজের দিকে। সামনে এসে দাঁড়িয়ে মুখের কাছে হাত নিয়ে একটা হাই তুলে বলে, কখন আসলি? বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে, এই তো আন্টি, কিছুক্ষণ হলো। ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। ওদিকে কি খবর? সব ঠিকঠাক আছে তো? ফরিদ আন্টির প্রশ্নে রাজ হালকা শ্বাস ছেড়ে বলে, অবনীর লাশ উদ্ধার করা হয়েছে। নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে। কাজ শেষে আগামীকাল দাফন করা হবে তাকে। যার ফলে নিলয় এতটা ভেঙে পড়েছে যেমনটা তাকে আমি কখনো আগে দেখিনি। খানিকটা আহত হয় ফরিদ আন্টি। বিশ্বাসঘাতকতার পর থেকে অবনীকে খুব একটা পছন্দ করতেন না তিনি, কিন্তু এখন কেন জানি খুব মায়া হচ্ছে তার জন্য। তার নিজের মানুষেরাই মেরে ফেলেছে তাকে, এতটুকু শুনেছিল ফরিদ আন্টি। মনে হচ্ছিল এমনটা না হলেই ভালো হতো। এই মুহূর্তে খারাপ লাগছে নিলয়ের জন্য, কারণ অবনী নিলয়ের প্রথম অনুভূতি। তাকে হারানোর কষ্ট নিলয়কে বয়ে বেড়াতে হবে অনেক দিন। এমন প্রসঙ্গের মাঝেও রাজের শুকনো চেহারা চোখ এড়ায়নি ফরিদ আন্টির। তিনি দেখেই বুঝতে পারেন অনেকটা সময় কিছু খাওয়া হয়নি রাজের, অথবা সুযোগ হয়ে ওঠেনি। কাজেই কিছু জিজ্ঞেস না করে সোজাসাপটা ভাবে বলে, আচ্ছা এখন সোফায় গিয়ে বস, আমি খাবার রেডি করে আনছি। বিপরীতে তাকে বাধা দেয় রাজ। স্বাভাবিকভাবে বলে, এত রাতে নিজেকে ক্লান্ত করবেন না আন্টি, বাড়িতে লোক আছে, তাদেরকে বললে তারাই সব করে দিবে, আপনি গিয়ে বিশ্রাম নিন। খানিকটা কঠোরও হয় ফরিদ আন্টি, যে কঠোরতা ধরে রেখে বলে, যা বলছি তাই কর, বড়দের কথা অমান্য করবি না একদম। এবার বাধ্য হয়ে স্বাভাবিকভাবেই আদেশ মেনে নিল রাজ। অতঃপর বলে, আরোহী কেমন আছে? ওর মানসিক অবস্থা এখন কেমন? বিপরীতে ফরিদ আন্টি স্বাভাবিক স্বরে বলে, যেমনটা থাকার কথা। এখন আরোহীর নিজের আপন বলতে আর কেউ অবশিষ্ট রইল না। রাজ একটা ছোট্ট শ্বাস ছেড়ে বলে, আমি জানি আন্টি, তবে প্লিজ তাকে কখনোই এই শূন্যতা অনুভব করতে দিবেন না। তা নিয়ে ভাবতে হবে না তোমাকে। আরোহীকে এখন আমি নিজের মেয়ের চেয়েও কোনো অংশে কম ভাবি না। তাকে আমি সবসময় নিজের মেয়ের মতোই দেখে রাখবো। বিপরীতে মৃদু হাসিতে হালকা মাথা নাড়ালো রাজ। তাকে বসতে বলেই কিচেনের দিকে পা বাড়ায় ফরিদ আন্টি। এই মুহূর্তে আর দাঁড়িয়ে থাকা বা বসে থাকার ধৈর্য খুব একটা নেই রাজের। মনের তীব্র অস্থিরতা নিয়ে পা বাড়ায় আরোহীর ঘরের দিকে। আরোহী তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এক কাত হয়ে দু চোখ বুজে শুয়ে আছে সে। অনেকটা সময় নির্ঘুম কাটলেও হয়তো দু চোখের পাতা লেগে আছে কিছুক্ষণ হলো। নীরবে তার পাশে গিয়ে বসলো রাজ। স্থির হয়ে খানিকটা সময় তাকিয়ে রইল আরোহীর ঘুমন্ত চেহারার দিকে। যেন এই মুহূর্তে পৃথিবীর সকল মায়া এসে ভিড় করেছে এই একটি জায়গাতেই, যার থেকে চোখ সরানো অসম্ভব বললেও ভুল হবে না। রাজ হাত বাড়িয়ে সরিয়ে দিল আরোহীর মুখে ছড়িয়ে থাকা পাতলা চুলগুলো। হাতের বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালো তার গালে। অতঃপর খুব শান্তস্বরে বলে, বাচ্চা মেয়ে, আমার স্বপ্ন চারিনি, আমার এক সমুদ্র অনুভূতি, আমার ভালোবাসা, যার মায়া আমায় খুব করে আবদ্ধ করে ফেলেছে, আমার সেই প্রিয়তমা। বলেই খানিকটা নীরব রইল রাজ। বৃদ্ধাঙ্গুলে আরোহীর গালে স্নাইড করতে করতে ফের বলে, জানি এখন তীব্র বিষণ্ণতা ঘিরে ফেলেছে তোমায়, ঠিক ঘনকালো মেঘের মতোই অন্ধকার করে তুলেছে তোমার চারপাশ। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তোমায়। ভাবছো তুমি একা হয়ে পড়েছো খুব। তুমি কি সত্যি এমনটাই ভাবছো? বলেই থামে রাজ। আরোহীর ঘুমন্ত চেহারার দিকে চেয়ে থেকে ফের বলে, ভেবো না, কখনোই ভেবো না এমনটা, কারণ এখনো তোমার নিজের মানুষটা তোমার পাশেই আছে, সারা জীবন থাকবে।
আগলে রাখবে তোমাকে। যতদিন সে মানুষটা তোমার পাশে আছে তুমি একা নও। বলেই আরোহীর চুলে হাত বুলাতে থাকে রাজ। খানিকটা সময় ফের শান্তস্বরে বলে, আমার জীবনের সকল সুখ তোমার হোক, বিনিময়ে তোমার দুঃখগুলো আমায় দিও। বলেই নীরবে খানিকটা সময় আরোহীর চুলে বিলি কাটে রাজ। অতঃপর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলে, তোমায় নিয়ে আমার হৃদয়ে গাঁথা অজস্র অনুভূতি বাচ্চা মেয়ে, যা কখনো বলা হয় না তোমায়। যেমন এখনো তুমি গভীর ঘুমে আচ্ছন্ন, আমার এই ক্ষুদ্র অনুভূতিও তোমার কান অব্দিও পৌঁছাবে না। তবে এটাই চিরন্তন সত্য, তুমি ছাড়া আমি অপূর্ণ, আমি অসম্পূর্ণ। বলেই আরোহীর একটা হাত নিজের হাতের মুঠোয় নেয় রাজ। ফের শান্তস্বরে বলে, এই হাতটি সারা জীবন ধরে রাখবো আমি, এক মুহূর্তের জন্য তোমার শূন্যতা অনুভব করতে দিব না। যত্ন করে বুকের বাঁ পাশে আগলে রাখবো আমার ভালোবাসাকে। বলেই সোজা হয়ে বসে একটা লম্বা শ্বাস ছাড়ে রাজ। নিজের অনুভূতির কথাগুলো গোপন রাখতে পছন্দ করলেও আজ অনেক কিছুই বলে ফেলেছে সে, কারণ আরোহী গভীর ঘুমে, এসব কথা কখনোই তার কান অব্দি পৌঁছাবে না। উঠে দাঁড়ায় রাজ, সাদা চাদরটা ভালোভাবে টেনে দিল আরোহীর গায়ে। যাওয়ার মুহূর্তে ফের তার গালে এক আঙুল ছুঁয়ে মৃদু হাসলো। অতবার ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায় নীরবে। রাজ চলে যেতেই চোখ মেলে তাকায় আরোহী, তার নীরব দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে। রাজ হয়তো ভেবেছিল সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আরোহী ঠিকই নির্ঘুম থাকার পাশাপাশি শুনতে পেয়েছিল রাজের প্রতিটি গোপন অনুভূতির বাক্য। অতিবাহিত হয়ে যায় সেই রাতটি। শীতল প্রকৃতি জুড়ে ফুটতে শুরু হয়েছে ভোরের আলো। ফজরের নামাজ শেষে আকাশের সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা হয়েছিল রাজ। বর্তমানে দুজন একটি টেবিলের দুপ্রান্তে মুখোমুখি দাঁড়িয়ে। প্রতিশোধ মানুষের সবচেয়ে বড় অনুভূতি, যার একটা উদাহরণ আকাশ। সেই সাথে হেদায়েতের সূচনা হয় পরিবর্তনের মাধ্যমেই। যে পরিবর্তন ঘটে চলেছে তার মাঝেও এই মুহূর্তে একটা পেন্সিল হাতে দাঁড়িয়ে আছে আকাশ। রাজের সাথে তারও মনোযোগী দৃষ্টি টেবিলে রাখা সেই কাগজটার উপর, যার মাঝে বিপ্লবের সবচেয়ে বড় ও সিক্রেট আস্তানা সম্পর্কে বিবরণের পাশাপাশি তার নমুনা ম্যাপ তৈরি করছে আকাশ। যার মাঝে পেন্সিলটা রেখে রাজকে উদ্দেশ্য করে বলে, এখানে সরাসরি হামলা করলেও তাদের খুব একটা ক্ষতি করতে সক্ষম হবে না তুমি, কারণ এই জায়গার 3টি গোপন সুড়ঙ্গ আছে। হামলা হলেও যে সুড়ঙ্গ দিয়ে নিরাপদে সে স্থান ছেড়ে যেতে পারবে সকলেই। তবে ভেতরে আরও কিছু সুড়ঙ্গ আছে যার কোনো দরজা নেই, অর্থাৎ সেগুলো কেবলমাত্র বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে। রাজ ভালোভাবে সবটা বুঝে নিয়ে স্বাভাবিক স্বরে বলে, সুড়ঙ্গগুলোর প্রবেশদ্বার কোথায়? আকাশ এবার পেন্সিল দিয়ে সেই সুড়ঙ্গগুলোর ম্যাপ তৈরি করে বলে, এই হলো প্রধান 3টি সুড়ঙ্গ, যেগুলো সর্বপ্রথম তোমার নিয়ন্ত্রণে না হলে বিপ্লব ভেতরে থাকলেও তুমি তার কিছুই করতে পারবে না। ম্যাপটা হাতে নেয় রাজ, শান্তভাবে একে একে পরখ করতে থাকে প্রতিটা স্থান। আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে স্বাভাবিক স্বরে বলে, এটা হলো বিপ্লবের সবচেয়ে বড় ও গোপন ঘাঁটি, যার ভেতরে স্বাভাবিকভাবেই 500+ অস্ত্রসজ্জিত লোক অবস্থান করে প্রতিনিয়ত। যার সারা দেশে বিপ্লবের জাল ছড়ানো থাকলেও এই স্থানটাই তার হেডকোয়ার্টার, এখান থেকেই সব সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বলেই খানিকটা থামলো আকাশ, অতঃপর ফের বলে, বিপ্লব সবসময় সেখানে অবস্থান করে না, বিপ্লব কেবল জরুরি মুহূর্তেই সেই স্থানে অবস্থান করে। সেই সাথে একত্রিত করা হয় তাদের বেশিরভাগ লোকদের। তুমি বিপ্লবকে নির্মূল করতে হলে অবশ্যই ওই সময়টাতেই তোমার অভিযান পরিচালনা করতে হবে, তবে ব্যর্থ হলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে। কাজেই এই চূড়ান্ত সময়ে তোমাকে অবশ্যই নির্ভুল সিদ্ধান্তের সাথে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বলেই আকাশ আরেকটি কাগজ এগিয়ে দেয় রাজের দিকে, যেখানে বিপ্লবের লোকদের বর্তমান অবস্থানরত সেই বিকল্প স্থানগুলোর সম্পর্কে বর্ণনা দেওয়া। রাজ স্বাভাবিকভাবেই তা হাতে তুলে নিলে আকাশ ফের বলে, এসব তথ্য থেকেই তোমার বের করতে হবে সেই স্থানে সকলে একত্রিত হওয়ার সেই সময়সূচি। একটা কথা মাথায় রাখবে, তুমি দক্ষ হলে সফল হবে, আর বিন্দুমাত্র ভুল করলেও ধ্বংস হবে। সবকিছু তোমার দক্ষতার উপর নির্ভর করে। সবটা বুঝে নিয়ে রাজ শান্ত স্বরে বলে, চিন্তা করো না, তোমার তথ্য সঠিক হলে এটাই হবে বিপ্লবের সমাপ্তি। বিপরীতে আকাশ স্বাভাবিক স্বরে বলে, তুমি হয়তো এখনো আমাকে সন্দেহ করে যাচ্ছ, বিশ্বাস করতে চাইছো না, কিন্তু আমি সঠিক তথ্যগুলোই দিয়েছি তোমায়। আমাকে বিশ্বাস করবে নাকি অবিশ্বাস তা একান্তই তোমার ব্যাপার। তবে একটা কথা মনে রাখবে, সেই বিপ্লবের হাত আমার বোনের ইজ্জত ও মায়ের রক্তে রঞ্জিত হয়েছিল। আকাশের চোখে মুখে এখনো ফুটে আছে প্রতিশোধের আগুন। আলোচনা শেষে আর সময় অপচয় করল না রাজ। পেপারগুলো হাতে তুলে বেরোনোর প্রস্তুতি নিতেই আকাশ ফের বলে, তবে একটা গুরুত্বপূর্ণ সত্য তোমার অবশ্যই জানা উচিত। তুমি বিপ্লবকে ধ্বংস করতে সক্ষম হলেও সামনের দিনগুলো তোমার জন্য অত্যন্ত কঠিন হতে চলছে, কারণ আমরা গোপনে সবকিছু পরিচালনা করলেও বিপ্লবের ধ্বংস করলে তুমি এমন একটি পরিস্থিতির মুখোমুখি হবে যেখানে সবকিছু প্রকাশ্যে তোমার সামনে ঘটলেও তুমি কিছুই করতে পারবে না। বলেই থামলো আকাশ। তার এমন রহস্যময় কথায় খানিকটা ভ্রু কুঁচকায় রাজ। কিসের কথা বলছে আকাশ? এমন কোন শক্তি লুকিয়ে আছে বিপ্লবের পেছনে? যে কৌতূহলকে আরো বাড়িয়ে দিয়ে আকাশ ফের বলে, বিপ্লবকে ধ্বংস করার পর সেও ধ্বংস হবে যে বিপ্লবকে ধ্বংস করবে। অর্থাৎ তুমি বিপ্লবকে ধ্বংস করা মানে রাষ্ট্রের জন্য নিজেকে উৎসর্গ করা। এখন বাকি সিদ্ধান্ত তোমার।